হ্যালো এভরিওয়ান, আমি আলফি শাহরিয়ার। আজকে তোমাদের সাথে আলোচনা করব ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে, তো শুরুতে আমরা আসি টাইম কমপ্লেক্সিটি বিষয়টা কি। টাইম কমপ্লেক্সিটি হলো একটি প্রোগ্রাম চলতে ঠিক কতটুকু সময় নেবে, এটাই হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। এখন আমাদের যখন পরীক্ষা আসে তখন কিন্তু আমরা খুব ভয়ে থাকি এই টাইম কমপ্লেক্সিটি টপিকটা নিয়ে। ঠিক আছে, যে আমরা এই একটি কোডের টাইম কমপ্লেক্সিটি বের করতে পারবো কি পারবো না, নাকি ভুল হবে। আমাদের কিন্তু সবচেয়ে বেশি ভয়ের কারণেই থাকে হলো টাইম কমপ্লেক্সিটি। তাহলে আসো আজকে আমি দেখি যে তোমাদের এই ভয়টা একটুখানি দূর করতে পারি কিনা খুব সহজে টাইম কমপ্লেক্সিটিটা বুঝিয়ে। ঠিক আছে, তো টাইম কমপ্লেক্সিটি বিষয়টা হলো কি, একটি প্রোগ্রাম চলতে ঠিক কতটুকু সময় নেবে, তাই না? তো শুরুতে এখন আমি যদি একটি এক্সাম্পলের সাহায্যে বিষয়টা তোমাদের কাছে এক্সপ্লেন করি তাহলে হয়তো তোমাদের বুঝতে একটু সুবিধা হবে, তাই তো? ওকে, চলে আসো। ফার্স্টে সাপোজ ধরে নেই যে দুইজন পার্সন আছে, এক্স এবং ওয়াই। এক্স এবং ওয়াই হচ্ছে দুই বন্ধু। ঠিক আছে, এক্স এবং ওয়াই হচ্ছে একটি কোড দুইজনেই করেছে, এক্সও করেছে ওয়াইও করেছে। এক্স তার কোড রান করেছে, তার কোড রান টাইম হচ্ছে গিয়ে সাপোজ ধরে নেই 10 ms, আর ওয়াই তার কোড রান করেছে ধরে নেই 5 ms। এখন আমাদের যদি ধরতে বলা হয় যে কার কোডটা কতটুকু বেশি এফিশিয়েন্ট এবং কার কোডটা নন এফিশিয়েন্ট, একটি কোড লিখলেই যে তা এফিশিয়েন্ট হয়ে যাবে তা কিন্তু কোনো মানে নেই, তাই না? একটি কাজ যত কম সময়ে করা যায় ঠিক এটা যেমন ভালো, আবার একটি কোড যত কম সময়ে রান হবে এটাও কিন্তু ভালো। কোড লিখলেই কিন্তু হবে না, আমার এই কোডটা কতটুকু ইফিশিয়েন্ট কতটা নন ইফিশিয়েন্ট এই বিষয়টাও কিন্তু আমাদের চিন্তা করা লাগবে। তার মানে আমি কিন্তু বুঝতে পারছি এক্স এর রান টাইম 10 ms, যা আমার ওয়াই এর থেকে অনেকখানি বেশি। তার মানে যেহেতু বেশি, তার মানে আমি সহজে এখান থেকে বুঝতে পারছি যে এক্স এর যে কোডটা লিখেছে সেটা নন ইফিশিয়েন্ট ওয়াই এর তুলনায়, তাই না? তার মানে এটাই হচ্ছে কি টাইম কমপ্লেক্সিটি, এবং এই টাইম কমপ্লেক্সিটি কেসের উপর নির্ভর করে আমরা আসছি টাইপস অফ টাইম কমপ্লেক্সিটি কেস। ওকে, প্রথমে আসি বেস্ট কেস, দেন ওর্স্ট কেস, দেন হচ্ছে এভারেজ কেস। ওকে, ফার্স্টে আসি বেস্ট কেস। বিষয়টা কি বেস্ট কেস মানে কি? বেস্ট বলতে ঠিক আমরা কি বুঝি? বেস্ট বলতে কি সবচাইতে ভালো অবস্থা, তাই না? একটি ছেলে তার পরীক্ষায় বেস্ট নাম্বারটা পেয়েছে, তার মানে আমরা কি বুঝতে পারছি এখানে? সে সর্বোচ্চ নাম্বারটা কিন্তু এখানে পেয়েছে, সেটাই হচ্ছে কি বেস্ট। তার মানে আমরা বেস্ট এই শব্দটা দ্বারা বুঝতে পারছি এটা হচ্ছে সবচাইতে ভালো অবস্থা। ঠিক আছে, একটি কোডের সবচাইতে ভালো অবস্থা হলো বেস্ট কেস। আর ওর্স্ট কেস হচ্ছে কি সবচাইতে খারাপ অবস্থা। ঠিক আছে, আর এভারেজ কি? এভারেজ হলো খুব বেশি ভালোও না আবার খুব বেশি খারাপও না, মাঝামাঝি অবস্থা। এখন এই বিষয়টা হয়তো ধরতে একটু কষ্ট হবে। এখন এই বিষয়টা ধরতে যেতে আর একটু ইজি হয়, আমি একটু উদাহরণের সাহায্যে এই তিনটি কেস আমি তোমাদের সামনে আলোচনা করি, তাহলে হয়তো তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। তো চলো। ওকে, আমরা সাপোজ একটি অ্যারে নেই 5 2 3, আর এটা হচ্ছে সাপোজ 4। এখন এই চার সাইজের যে একটি অ্যারে নিলাম, সাপোজ আমি চিন্তা করব যে আমি 4 কে খুঁজে বের করব। ঠিক আছে, আমি 4 কে খুঁজে বের করব। তার মানে আমার টার্গেট ভ্যালু কত? আমার টার্গেট ভ্যালু হচ্ছে গিয়ে 4। এখন আমি যদি 4 কে খুঁজে বের করতে চাই তাহলে আমার কি করতে লাগবে? আমার কিন্তু একটা লুপের সাহায্যে এই 4 পর্যন্ত যেতে হবে এবং ট্রাভার্স করতে হবে, তাই না? আমি যদি ট্রাভার্স করে এবং এটা যদি লুপ চালাই, ঠিক আছে, i ইজ ইকুয়াল টু 0 তে আসবে। ঠিক আছে, এটা আমার i ইজ ইকুয়াল টু 0, এটা 1, এটা 2, 3। ঠিক আছে, তার মানে প্রথমে সে চেক করবে a অফ 0, এটার ভ্যালু কত? 5। এটা কি আমার টার্গেট ভ্যালুর সমান? সমান নয়। তার মানে i এর ভ্যালু কি হবে? i এর ভ্যালু হচ্ছে গিয়ে i এর ভ্যালু হচ্ছে 1 বাড়বে। ঠিক আছে, তার মানে i এর ভ্যালু কত হয়ে গেল? i এর ভ্যালু কত হয়ে গেল? i এর ভ্যালু হয়ে গেল কিন্তু 1। এখন 1 তম ইন্ডেক্সে আসবে কত? আমার 2। এটা কি টার্গেটের সাথে মিলেছে? মিলেনি। এখানে আসলো 2,
3, এটাও মিলেনি। এখানে যখন আসলো আই এর ভ্যালু যখন 3, তখন কিন্তু মিলে গেল যে 4, তার মানে আমার টার্গেটের ভ্যালুর সাথে মিলেছে। এই যে আমি 3 পর্যন্ত এসেছি, সেটা কি আমার লুপটা ট্রাভার্স করে 3 পর্যন্ত আসতে হয়েছে, তারপর কিন্তু আমি 4 কে পেয়ে গেছি। যেহেতু আমি ট্রাভার্স করে একদম সম্পূর্ণ পথটা ট্রাভার্স করে দেন আমি 4 কে পেয়েছি, তার মানে আমি কিন্তু বুঝতে পারছি যে এটা আমার চলতে কি n পরিমাণ টাইমস লেগেছে। তার মানে এটা কি হলো আমার ওর্স্ট কেস, সবচাইতে খারাপ অবস্থা, একদম শেষে গিয়ে আমি 4 কে খুঁজে পেয়েছি। ঠিক আছে, এখন এখন সাপোজ এই অ্যারেতেই আমার টার্গেট ভ্যালু হচ্ছে 4 না, আমার টার্গেট ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, এখন যদি আমি 5 কে খুঁজে বের করতে চাই, তাহলে আমি লুপ ঘুরবো। লুপ আই এর ভ্যালু যখন 0, তখন সে দেখবে কি এ অফ 0 মানে 0তম ইন্ডেক্সের ভ্যালুটা কত, 5। তার মানে আমি কিন্তু প্রথম ইটারেশনে আমি কিন্তু 5 কে পেয়ে গেলাম, আমার কিন্তু লুপটা ট্রাভার্স করতে হয়নি, আমি প্রথম ইটারেশনে কি হয়ে গেছে, আমার টার্গেট ভ্যালুটা মিলে গেছে। তার মানে কি এটা সবচাইতে ভালো অবস্থা, আমি প্রথম ইটারেশনে পেয়ে গেছে, আমার আর ট্রাভার্স করতে হয়নি। তার মানে আমি ধরতে পারছি কি এটা আমার বেস্ট কেস, কারণ কি এটার কমপ্লেক্সিটি হয়ে গেল কত, ভিগো 1। ঠিক আছে, আর এটার কমপ্লেক্সিটি কত, আমার n টাইমস ট্রাভার্স করা লাগছে লুপের। ঠিক সেরকম ভাবে এটা আমার টাইম কমপ্লেক্সিটি কত হয়ে গেছে, ভিগো n। ওকে, এবার আসি এভারেজ কেস। এভারেজ কেস হচ্ছে গিয়ে সাপোজ আমার টার্গেট ভ্যালুটা আমার একেবারে প্রথমেও পাওয়া যায়নি, একেবারে শেষেও পাওয়া যায়নি, আমার এটা মাঝামাঝি পর্যায়ে কোনো একটা অবস্থায় পাওয়া গেছে। তার মানে কি খুব বেশি ভালো অবস্থাও না, আবার খুব বেশি খারাপ অবস্থাও না, আমার ট্রাভার্স করতে হয়েছে, তবে n টাইমস পর্যন্ত যেতে হয়নি। ঠিক তার আগেই আমি আমার টার্গেট ভ্যালুটা পেয়ে গেছি মাঝামাঝি অবস্থায়, তাই তো? তার মানে আমার এভারেজ কেস কি হবে, ভিগো n/2। ঠিক আছে, n পর্যন্ত ট্রাভার্স করতে হয়নি, মাঝামাঝি অবস্থায় আমি কি হয়ে গেছে, এভারেজ কেস পেয়ে গেলাম। ঠিক আছে, তার মানে আমি উদাহরণের সাহায্যে তোমাদের দেখিয়ে দিলাম টাইম কমপ্লেক্সিটি কেসেস। এবার তোমাদের সাথে আলোচনা করব আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে গিয়ে অ্যাসিম্পটোটিক নোটেশন। ওকে, অ্যাসিম্পটোটিক নোটেশন। ঠিক আছে, অ্যাসিম্পটোটিক নোটেশন হচ্ছে আমরা ইউজ করব থ্রি নোটেশন, কিন্তু তার আগে আমি বলে নিই অ্যাসিম্পটোটিক নোটেশনটা কি। অ্যাসিম্পটোটিক নোটেশনটা হলো যে একটি আমার ইনপুট সাইজ n যত বাড়ানো হবে, n বাড়ানো হলে ইনপুট সাইজ যখন n বাড়ানো হলে আমার প্রোগ্রামটা পারফরমেন্স ঠিক কেমন দেবে, সেটা হলো গিয়ে অ্যাসিম্পটোটিক নোটেশন। অ্যাসিম্পটোটিক নোটেশন, তার মানে আমরা উই ইউজ থ্রি নোটেশন, একটা হচ্ছে বিগ ও, ওমেগা, আর একটা হচ্ছে থিটা। বিগ ও আপার বাউন্ড, আর ওমেগা হচ্ছে লোয়ার বাউন্ড, এন্ড থিটা হচ্ছে টাইট বাউন্ড। এখন বিষয়টা বুঝতে একটু কষ্ট হচ্ছে, কোনটা আপার বাউন্ড, কেন এটা লোয়ার বাউন্ড, আর কেনই বা এটা টাইট বাউন্ড, তাই তো? ওকে, বিগ ও, বিগ ওটা কি, রিপ্রেজেন্ট ম্যাক্সিমাম গ্রোথ রেট। এটা কি করে, আমার বিগ ও রিপ্রেজেন্ট করে ম্যাক্সিমাম গ্রোথ রেট, আমার গ্রোথ রেটটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি, এজন্য কিন্তু বিগ ও হচ্ছে গিয়ে কি আপার বাউন্ড। আপার বাউন্ড। আর ওমেগা কি করে, রিপ্রেজেন্ট মিনিমাম গ্রোথ রেট, আমার এখানে গ্রোথ রেটটা কি মিনিমাম। ঠিক আছে, এখন আমি আলোচনা করছি বিগ ও, ম্যাক্সিমাম গ্রোথ রেট। সাপোজ আমার একটা অ্যালগরিদমিক ফাংশন আছে এফ অফ এন, আর গ্রোথ রেট কি, গ্রোথ রেট হচ্ছে গিয়ে সাপোজ জি অফ এন ইনক্লুডিং কস্ট সহ যদি ধরি, তাহলে হচ্ছে সি ডট জি অফ এন হচ্ছে গিয়ে আমার গ্রোথ রেট, আর এফ অফ এন হচ্ছে আমার অ্যালগরিদমিক ফাংশন। ঠিক আছে, এখন যদি আমি একটি গ্রাফের সাহায্যে তোমাদেরকে বিগ ও নোটেশনটা দেখিয়ে দিই, তাহলে ঠিক কেমন হবে। ঠিক আছে, সাপোজ এটা আমার একটা গ্রাফ। ওকে, তো রিপ্রেজেন্ট ম্যাক্সিমাম গ্রোথ রেট, তার মানে কি এখানে গ্রোথ রেটটা কিন্তু আপার থাকবে, তাই তো? তার মানে যদি গ্রোথ রেটটা আপার থাকে, এই পজিশনে হচ্ছে সি ডট জি অফ এন হলে আমার এফ অফ এন কি হবে, নিশ্চয়ই জি অফ এন এর উপরে হবে না, কারণ এখানে বলেই দিয়েছে কি রিপ্রেজেন্ট ম্যাক্সিমাম গ্রোথ রেট, গ্রোথ রেটটা আবার ম্যাক্সিমাম থাকবে। এই যে তার মানে আমার এফ অফ এনটা হবে কি ঠিক তার নিচে, এফ অফ এন।
তার মানে যেহেতু আমার ম্যাক্সিমাম গ্রোথ রেট, তার মানে আমার গ্রোথ রেট পর্যন্ত যাওয়া লাগবে, তার মানে কি আমার ট্রাভার্স করা প্রয়োজন। আর ঠিক এইভাবে কিন্তু আমি বুঝতে পারছি যে আমার পারফরমেন্সটা কিন্তু এখানে সবচেয়ে বেশি খারাপ হয়ে যাবে। আর পারফরমেন্স সবচেয়ে বেশি খারাপ হওয়া আমরা কোন কেসটা দ্বারা বুঝি? ওর্স্ট কেস। তার মানে আমি বলতে পারি বিগ ওটা হচ্ছে গিয়ে আমার কাছে ওর্স্ট কেস, তাই না? বিগ ওটা হচ্ছে গিয়ে আমার কাছে ওর্স্ট কেস, সবচেয়ে খারাপ অবস্থা। এবার আসি ওমেগা। ওমেগা কি? রিপ্রেজেন্ট মিনিমাম গ্রোথ রেট, তার মানে কি এখানে আমার গ্রোথ রেটটা মিনিমাম হবে। এখন আমরা গ্রাফের সাহায্যে যদি বিবেচনা করি তাহলে ঠিক বিষয়টা কেমন দাঁড়াবে, ঠিক আছে? আমি আগের মতোই বলছি যে একটি অ্যালগরিদমিক ফাংশন আমি নিয়ে নিলাম এফ অফ এন, আর একটি আমার গ্রোথ রেটটা আমি নিয়ে নিলাম জি অফ এন উইথ আমার কি ইনক্লুডিং কস্ট। ওকে, এখন যদি আমি গ্রাফটা আঁকি, ঠিক আছে, এটাই কি বলেছে? মিনিমাম গ্রোথ রেট। তার মানে কি গ্রোথ রেট আমার মিনিমাম হবে। কার থেকে মিনিমাম হবে? আমার অ্যালগরিদমিক ফাংশন থেকে, তাই না? যদি আমার অ্যালগরিদমিক ফাংশনটা হয় এফ অফ এন, ঠিক তার নিচে কি হবে? সি ডট জি অফ এন, এটা কি হবে? আমার ওমেগা, তাই না? তার মানে আমি বুঝতে পারছি যে এখানে আমার গ্রোথ রেটটা কি মিনিমাম। তার মানে আমার এখানে প্রথম ইটারেশনেই বা খুব কাছাকাছি পর্যায়ে আমি কি করব? আমার কাঙ্ক্ষিত ভ্যালুটা পাওয়া যেতে পারে। তার মানে যেহেতু খুব সবচাইতে ভালো অবস্থা এখানে রিপ্রেজেন্ট করছে, তার মানে আমার ওমেগাকে আমি কি বলতে পারি? কোন কেসের সাথে তুলনা করতে পারি? আমরা কিন্তু ওমেগাকে তুলনা করতে পারবো বেস্ট কেসের সাহায্যে। তার মানে ওমেগাটা কি হবে? বেস্ট বেস্ট কেস, তাই না? এখন আমার বিগও হয়ে গেল আপার বাউন্ড, কেন সেটা বুঝে গেলাম যে এটা হলো ওর্স্ট কেস। আবার ওমেগা গেল, ওমেগা হচ্ছে গিয়ে আমার লোয়ার বাউন্ড এবং আমার বেস্ট কেস। ওকে, এখন বাকি রয়ে গেল তো হচ্ছে থেটা। থেটাটা কি? এটা যদি আমার বেস্ট কেস, এটা যদি আমার ওর্স্ট কেস হয়, এটা যদি আমার বেস্ট কেস হয়, তাহলে আমার থেটাটা কি হবে? থেটাটা খুব মাঝামাঝি একটা পর্যায়ের হবে, টাইট বাউন্ড, ঠিক আছে? টাইট অবস্থায় সে আছে এবং খুব মাঝামাঝি অবস্থায় কিন্তু সে আছে। এখন আবার থিটার আমার গ্রাফটা কেমন হবে তা আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করি। সাপোজ এইখানে হচ্ছে গিয়ে থিটাতে থিটা হচ্ছে গিয়ে আমার টাইট বাউন্ড, টাইট বাউন্ড। এখন আমি ধরি এখানে আমার গ্রোথ ফাংশনটা হবে দুইটা, একটা হচ্ছে c1 আমার কস্ট, একটা হচ্ছে গিয়ে c2 ডট জি অফ এন। টাইট বাউন্ড মানে কি? আমার এফ অফ এনটা হচ্ছে এই দুইটার মাঝামাঝি পর্যায়ে থাকবে, এই দুইটার মাঝামাঝি পর্যায়ে সে থাকবে, টাইট বাউন্ড, সে খুব টাইট অবস্থার মধ্যে থাকবে, ঠিক আছে? আমার এটা এবং এটার মাঝামাঝি অবস্থায় থাকবে। তার মানে এখন যদি আমি গ্রাফটা রিপ্রেজেন্ট করি তাহলে আমার গ্রাফটা ঠিক কেমন হবে? শুরুতে হবে কি c2 ডট জি অফ এন, এটা হবে c1 ডট জি অফ এন, ঠিক তার মাঝামাঝি অবস্থায়, ঠিক আছে? কি হয়ে যাবে? আমার অ্যালগরিদমিক ফাংশনটা হয়ে যাবে এফ অফ এন। এটাই কিন্তু হয়ে গেল কি আমার থিটা, ঠিক আছে? টাইট বাউন্ড, তার মানে কি এফ অফ এন। এখন আমি কিন্তু দেখতে পাচ্ছি এফ অফ এনটা কি এইটা আর এটার মাঝামাঝি অবস্থায় আছে। আমার বিগ ওটা যদি ওর্স্ট কেস হয়, ওমেগা যদি আমার বেস্ট কেস হয়, তাহলে আমি থিটাকে কি বলতে পারি? টাইট বাউন্ডকে আমি কি বলতে পারি? এভারেজ কেস। তার মানে আমার থিটাটা কি হয়ে যাবে? থিটাটা হয়ে গেল এভারেজ কেস। ওকে, তোমাদের সামনে আমি কমপ্লেক্সিটি কেস নিয়ে আলোচনা করলাম, অ্যাসিম্পটোটিক নোটেশনের বিগ ও ওমেগা এবং থিটা কোনটা কি তার সাথে পরিচয় করালাম। এখন আমরা যদি একটি কোড দিয়ে তার টাইম কমপ্লেক্সিটিটা বের করি তাহলে হয়তো আমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে, তাই তো? ওকে, চলো ফার্স্টে এটা ক্লিন করে নিই। ওকে, ফার্স্টে হচ্ছে আমি একটি কোড লিখবো, দেন সেই কোডের টাইম কমপ্লেক্সিটি কি হবে তা তোমাদের সামনে আলোচনা করছি। সাপোজ আমি একটা লুপ চালাবো, ফর I is equal to 0, I less than n, I plus plus. ওকে, I 0 থেকে শুরু হবে, I চলবে কোন পর্যন্ত? n। n কি? ইনপুট সাইজ, ইনপুট
সাইজ হয়ে গেল কি n, এবং i প্লাস প্লাস, i প্লাস প্লাস মানে তোমরা নিশ্চয়ই জানো i ইজ ইকুয়াল টু i প্লাস 1, এক করে বাড়বে। ওকে, দেন হচ্ছে পরের ইটারেশনটা হলো সাম প্লাস ইকুয়াল টু i। এটাই হচ্ছে কি আমার একটা সিম্পল কোড, ঠিক আছে। এখন হচ্ছে কি এই কোডে টাইম কমপ্লেক্সিটিটা আমি বের করব, ঠিক আছে। ফর i ইজ ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস, দেন যদি লুপে ঢোকে তাহলে আমার এই স্টেটমেন্টটা সে কি করবে, প্রিন্ট করবে যে সাম প্লাস ইকুয়াল টু i। তার মানে এটা, এই যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i, এটাকে আমি কি বলতে পারি, ইনসাইড স্টেটমেন্ট, রাইট। এটা আমার লুপ, আর এই লুপের ভেতরে এটা কি হলো, একটা ইনসাইড স্টেটমেন্ট। ওকে, এখন আমি যদি লুপটা চালাই ফর i ইজ ইকুয়াল টু 0, i কতটুকু পর্যন্ত চলবে, i কিন্তু আমার n পর্যন্ত ট্রাভার্স করবে, তাই না। যদি আমার n পর্যন্ত ট্রাভার্স করে তাহলে আমার টাইম কমপ্লেক্সিটিটা কি হবে, ভিগো n, তাই না। সাপোজ এই যে লাইনটা চললো, এই লাইনের জন্য আমার একটা কস্ট লাগবে, আমি ধরে নেই এই কস্টটা হলো c1, ঠিক আছে, কস্টটা ইনক্লুড করে দিলাম c1। আর এই লুপটা কতবার চলবে, একটি লুপ কিন্তু চলে যতটুকু কাজ করে ঠিক তার এক বেশি, তারপরে যখন আমার এই কন্ডিশনটা চেক করতে আসে সে কিন্তু কি হবে, ফল হবে, ঠিক আছে। সাপোজ আমার n এর ভ্যালু যদি 5 হয়, i n এর ভ্যালু সাপোজ 5, তার মানে কি i লেস দেন আমার 5। ওকে, তার মানে এখানে 2 3 4 5 আসলো, তো 5 এসে কিন্তু আর এখানে ঢুকবে না, তার মানে কি আমার ইনক্রিমেন্ট হয় কিন্তু এক বেশি, কিন্তু যখন কন্ডিশনে হয় তখন কিন্তু সেটা ফলস হয়ে যায়। তার মানে আমার লুপটা কতবার চলবে, n থেকে এক বেশি, c1 ইন্টু n প্লাস 1। ওকে, ঠিক যখন এইটা যদি n প্লাস n 1 হয়, তার মানে এই লুপে আমার ইনসাইড স্টেটমেন্টের একটা কস্ট আছে, সাপোজ সেই কস্টটা আমি ধরে নিই c2, ঠিক আছে। এখন এইটা ঠিক কতবার চলবে, এইটা যদি আমার n প্লাস 1 হয়, এটা আমার ঠিক কতটুকু বার ভেতরে ঢুকবে, n সংখ্যক বার ভেতরে ঢুকবে, কারণ এটা তো আমার এক বেশি হয়েছে কেন, আমার ইনক্রিমেন্টের জন্য। দেন আমার যখন কন্ডিশনটা চেক করেছে, কন্ডিশনটা ফলস হয়েছে, তাই না, তখন কিন্তু আর ভেতরে ঢুকবে না। তার মানে আমার কত টাইমস আমার এটা ভেতরে ঢুকবে, n টাইমস c2 ইনটু n। তার মানে আমি এই কোডের টাইম কমপ্লেক্সিটি কত হবে, এখন টাইম কমপ্লেক্সিটি এটা কত, c1 ইনটু n প্লাস 1, c2 ইনটু n। তার মানে আমি বুঝতে পারছি এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে, ভিগো n। ওকে, এখন আমরা তো এই কোডটা নিয়ে আলোচনা করলাম, এখন আমরা চলো চিন্তা করি আরেকটা কোড নিয়ে, ঠিক আছে। এই কোডটা আগের মতোই হবে, ঠিক আছে, জাস্ট একটা জায়গায় একটু ডিফারেন্স হবে। ফর i ইজ ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস ছিল, এখন আমি i প্লাস প্লাস না দিয়ে দিলাম i প্লাস ইকুয়াল টু 2। দেন ভেতরে আসলো, দেন আমি ইনসাইড স্টেটমেন্টটা একটু চেঞ্জ করে দিই। তার মানে আমি বুঝতে পারছি কি এটা আমার লুপের ভেতরে, এটা আমার ইনসাইড স্টেটমেন্ট, ঠিক আছে। ওকে, ফার্স্টে এই লাইনটার জন্য একটা কস্ট আছে, সেই কস্টটা আমি ধরে নেই c1। ওকে, আবার এই ইনসাইড স্টেটমেন্টের জন্য একটা কস্ট আছে, সেই কস্টটা আমি ধরে নিই c2। ওকে, এখন ফর i ইজ ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস ইকুয়াল টু 2, এটা কিন্তু আমার এক করে বাড়ছে না, এটা কি আমার দুই করে করে বাড়ছে, ঠিক আছে। আমার n এর ভ্যালু যদি সাপোজ n এর ভ্যালু আমি ধরে নেই, n এর ভ্যালু হয়ে গেল n ইজ ইকুয়াল টু 10, ঠিক আছে। তার মানে আমার যদি দুই করে বাড়ে তাহলে কিভাবে হবে, ফার্স্টে আসবে 0, এরপরে আসবে 2, এরপরে 4, এরপরে 6, এরপরে কিন্তু 8। তার মানে আমার লুপটা কতবার চলছে, আমার যদি দুই করে বাড়ে তাহলে হচ্ছে আমার লুপটা কতবার চলবে, 1 2 3 4 5। তার মানে আমার যদি দুই করে ইনক্রিমেন্ট হতে থাকে, আমার লুপটা চলবে হলো 5 টাইমস, কিন্তু আমার n এর ভ্যালু কত, 10 টাইমস, n এর ভ্যালু 10, কিন্তু আমার লুপটা চলছে কত, 5। তার মানে কি আমি বুঝতে পারছি যে এই 5টাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, 10 ডিভাইডেড বাই 2। ওকে, তার মানে আমার লুপটা চলবে কতবার, যদি আমার এটা দুই করে বাড়ে তখন আমার লুপটা চলবে কি n ডিভাইডেড বাই 2 টাইমস। ওকে, তার মানে
যদি এটা n ডিভাইডেড বাই 2 টাইমস চলে তাহলে এই লুপটা আমার কতবার চলবে, এই লুপটাও চলবে কি c1 ইনটু n ডিভাইডেড বাই 2। ওকে, তার মানে এইটা যদি n ডিভাইডেড বাই 2 টাইমস চলে, সাপোজ আমরা এখানে কি আরো এক বাড়াতে পারি, কারণ কি একবার বেশি হবে কিন্তু এটা চেক করবে না, তাই না। n ডিভাইডেড বাই 2 প্লাস 2, ঠিক আছে, আরো 2 যাবে, যেমন হলো 0 2 4 6 8 10 যাবে, কিন্তু 10 কিন্তু যখনই আসলো i লেস দেন n, তার মানে কত i লেস দেন 10, n এর ভ্যালু কত 10, তার মানে কিন্তু এই কন্ডিশনটা ফলস হয়ে গেল, তার মানে n বাই 2 প্লাস 2। ওকে, এখন যদি এই ইনসাইড স্টেটমেন্ট আসে কত বার আসবে, n ডিভাইডেড বাই 2 টাইমস c2 ইনটু n ডিভাইডেড বাই 2 টাইমস, আমি এই পার্টগুলো একটু মুছে দিই। c2 ইনটু n ডিভাইডেড বাই 2 টাইমস। এখন আমার কোডটা কতবার চললো, c1 ইনটু n ডিভাইডেড বাই 2 প্লাস 2, আর এটা হচ্ছে c2 ইনটু n ডিভাইডেড বাই 2। তার মানে আমার এই কোডের টাইম কমপ্লেক্সিটিটা কত হয়ে গেল, ভিগো n ডিভাইডেড বাই 2, ভিগো n ডিভাইডেড বাই 2। এই ভিগো n ডিভাইডেড বাই 2 কে আমরা বলতে পারি ভিগো n, তার মানে এই কোডটার টাইম কমপ্লেক্সিটি কত হবে, ভিগো n। এই হলো আজকের মতো আমাদের শেষ টপিক, ঠিক আছে, টাইম কমপ্লেক্সিটি পড়িয়ে দিলাম। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আমরা নেক্সটে আরো কিছু কোডের টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব, ইনসাইড লুপ এবং নেক্সটেড লুপ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আর আমাদের সাথেই থেকো। থ্যাংক ইউ সো মাচ।